আমরা আমাদের প্রিয় মাতা আরাফাত রহমান কোকোকে আমরা হারিয়েছি 15 সালে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিটি টি24 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাগেরহাট জেলার অন্যতম একজন অদ্বিত মুখ, শহীদ প্রেসিডেন্ট অন্যতম একজন আদর্শ সৈনিক, একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসেবেও যিনি সমধিক সুপরিচিত বাংলাদেশের, সেই নন্দিত মুখ, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং প্রধান সমন্বয়ক হিসেবে যিনি বাগেরহাট জেলা বিএনপিতে নেতৃত্ব দিচ্ছেন, বাগেরহাট 1, চিতলমারি, মোল্লারহাট এবং সদরের সংসদের সদস্য প্রার্থী, আল সামিট গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ সালাম আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কিছু করে প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন নেতৃত্ব রয়েছেন, যিনি একই সাথে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, পাশাপাশি ব্যবসায়িকভাবেও যিনি সমধিক এদেশের মানুষের কল্যাণার্থে বা কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে আছেন, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও যিনি বাগেরহাটের মতো একটি বৃহৎ জেলার বিএনপি নেতৃত্ব দিয়েছেন 2009 সাল থেকে। তার কাছ থেকে বাগেরহাটের রাজনীতি, ঐতিহাসিক কিছু রাজনীতি এবং ইতিহাসের কিছু বিষয়গুলি আমরা আলোচনার সামনে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব আব্দুস সালাম। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। কবে থেকে শহীদ প্রেসিডেন্ট জনাব আদর্শের রাজপথে পথ চলা? আপনি প্রাক আলোচনায় বলছিলেন যে মাটি মানুষের সাথে মিশে যাওয়া যে মানুষটি, তার সাথে আপনি একসাথে খাল খনন করতে পেরেছেন। সেই খাল খনন করা মানুষটি কালে কালে যে এদেশের মানুষের কাছে ইতিহাস, ঐতিহ্যে, এমনকি যেভাবে অমরত্ব অর্জন করলেন, আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনার ভিত্তিতেই আপনার এই অমর নেতার রাজনৈতিক দলে আপনি যুক্ত আছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে যেটি বলছিলাম যে 1979 সালে প্রথমে আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের বাগেরহাটে আসছিলেন খাল খনন প্রকল্প নিয়ে। ওই খাল খননের সময় আমি তখন ক্লাস 6 বা 7-এ পড়ি, আমার সঠিক মনে নাই। তো তখন এই খাল খননে যাওয়ার সুযোগ হয়েছিল। তখন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দুর্বল, এবং এর পরবর্তীতে আমাদের পরিবার, মুক্তিযোদ্ধা পরিবার, আমরা যখন এই জাতীয়তাবাদী দলের সাথে আমার পরিবার সম্পৃক্ত ছিল, আপনি জানেন আমাদের বাগেরহাটের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান, উনি আমাদের বাগেরহাট এই আসনের এমপি ছিলেন। উনি একবার বাণিজ্য মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো ওনার সাথে আসলে আমাদের পারিবারিকভাবে যোগাযোগ ছিল। পরবর্তীতে 2001 সালে এই আসনে আমার বড় ভাই নির্বাচন করেন, এম এ সেলিম। ওনার নির্বাচনী কার্যক্রমের জন্য আমি দীর্ঘ টাইম ওই সময় বাগেরহাটে ছিলাম। এরপরে আবার আমি আমার কর্মজীবনে ফিরে যাই। আমি আসলে ছাত্র জীবনে রাজনীতি তেমন করি নাই। ছাত্র জীবন শেষ করে আমি অবশ্যই বিএনপির রাজনীতির সাথে আমার পারিবারিকভাবে যুক্ত ছিলাম, কিন্তু আমি আমার ব্যবসার দিকে মন দিয়েছি এবং আমি ব্যবসায়িকভাবে আগে প্রতিষ্ঠিত হয়েছি। এবং যখন সম্পূর্ণরূপে আমি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ঠিক তখনই বাংলাদেশে আপনার বিএনপি 2001 সালে ক্ষমতা আসে। তখনও আমি আসলে এভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম না। 1/11-এর পরেই আপনারা দেখেছেন যে একটি নির্বাচন হয়েছে 2008 সালে। সেই নির্বাচনে আমাদের বাগেরহাটে প্রার্থীর অভাব ছিল, ভালো কোনো প্রার্থী ছিল না। আমার ভাই যিনি এমপি ছিলেন, উনি তখন বোধহয় জেলে ছিলেন, যে কারণে জাতীয়তাবাদী দলের নমিনেশন আমাকে দেওয়া হয়। ওই সময় 2008 সালে আমি বাগেরহাট থেকে নির্বাচন করি। সেই নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। আসলে আমি পরাজিত হইনি। তখন ওই তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের যারা বাগেরহাটে ছিলেন, সেনাবাহিনীর লোকজন, তারাই বলছে যে আপনাদের বিরুদ্ধে এই সূক্ষ্ম কুশীলবগিরি করে বিজয়গুলি আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, তারা এই বাগেরহাটে কিছু আওয়ামী লীগ, আমি কিন্তু আবার খেলাধুলার সাথে জড়িত ছিলাম। আমি নিজে ফুটবল খেলতাম। এখনও আমি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিন আমি ফুটবল কমিটির চেয়ারম্যান ছিলাম 2008 সাল থেকে 14 সাল পর্যন্ত। তো আমি খেলাধুলার সাথে ছিলাম, যার কারণে বাগেরহাটে অনেক ক্রীড়া ব্যক্তিত্বের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। যারা ভোটের 31শে ডিসেম্বর ভোট হয়েছে, 30শে ডিসেম্বর রাত্রে তারা ঘরে বসে ভোটে সিল মেরে বাক্সে ঢুকিয়েছে। এটা হচ্ছে ওই 2008-এর এটা ফিল্ড ফ্যাক্টর কি
ফিল ফ্যাক্ট তারা প্রায় 20 থেকে 30% ভোট তারা প্রত্যেকটা সেন্টারে আগেই ঢুকায় রাখছিল। এটা তাদের গোপন, আমাকে তারা স্বীকার কাছে এবং আমার কাছে ক্ষমা চেয়েছে তারা, যা আমরা কিন্তু আপনার ভোট চুরি করে করছি। এটা আমাদের এই আওয়ামী লীগের নেতাদের কথা। তো এটাই ছিল 2008-এর নির্বাচনের ফল, যার কারণে সারা বাংলাদেশে আপনি মনে করেন বিএনপি কি 27টা সিট পাওয়া দল ওই সময়। তো এইভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন নির্বাচন করে আতাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। এরপরে 2009 সালে আমাদের জাতীয়তাবাদী দলের যখন আহ্বায়ক কমিটি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বাগেরহাটে কমিটি দিয়েছেন, ওই সময় আমি দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরবর্তীতে 2009-এর শেষের দিকে ডিসেম্বরে আমাদের এই বাগেরহাটে সম্মেলন হয়েছিল, দ্বিবার্ষিক সম্মেলন। সেই সম্মেলনে আমি আসলে জাতীয়তাবাদী দলের সভাপতি নির্বাচিত হই। এরপরের থেকে জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছি বাগেরহাটে, এবং আমি মনে করি যে আমি খুব ভালোভাবেই নেতৃত্ব দিয়েছিলাম। বিধায় 2016 সালে আবার আমাদের পুরো কাউন্সিলে আবার দেশনেত্রী বেগম খালেদা যখন আবার কমিটি করেন, 2016 সালে আবারও আমি দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হই। আপনি যে সময় বিএনপির দায়িত্ব নিয়েছেন সেই সময়টি বিএনপির জন্য মোটেও শুভকর নয়, মানে কঠিনতম পথে বিএনপি হেঁটেছে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে, হামলা করিয়ে, গুম করিয়ে, রিমান্ডের পর রিমান্ড, বিএনপির বহু নেতাদেরকে নিয়ে বিএনপির রাজনীতিকে একেবারে দাবিয়ে, এমনকি পাশাপাশি 5 জানুয়ারি নির্বাচন হয়েছে 14 সালে, 18 সালের নির্বাচনে আপনি প্রার্থী ছিলেন। রাতের ভোটে কি হয়েছে দেশবাসী জানে। এই যে অসময়ে, বিএনপির অসময়ে আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী 13 সংসদ নির্বাচন ঘিরে আপনার প্রতি এই সংসদীয় আসনের জনগণ বা যারা আপনার নেতৃত্বে রাজনীতি করেছে, আপনি যেহেতু জেলা বিএনপি দীর্ঘ সময় সভাপতি ছিলেন, মাঠের অবস্থা কি বলছে? মাঠের অবস্থা, জি, আপনি কিন্তু একটু আগে বলেছেন যে দুর্দিনে যারা ওই 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের বিএনপির অনেক বড় বড় নেতারা দল থেকে পদত্যাগ করেছে, তারা দল ছেড়ে চলে গেছে, কাজ করে নাই। কিন্তু আমার একটা আদর্শ ছিল, যে নীতি ছিল, যে 2008 সালে আমি নির্বাচন করেছি। এই নির্বাচনে যারা আমার সাথে কাজ করেছিল, 2009 আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে 2008-এর 31শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। নির্বাচনের পরবর্তী আমার আপন ভাই এম.এ. সেলিম, উনিও জানুয়ারি 5 তারিখের মধ্যে উনি নিজেই পদত্যাগ করে গেছেন। এরকম অনেক নেতারা কেউ পদত্যাগ করছে, কেউ এলাকা ছেড়ে চলে গেছে। কিন্তু আমি নির্বাচন করেছি আমার জন্য, যারা এই নির্বাচনী এই আসনে যারা কাজ করেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের উপরে হামলা মামলা তারা শিকার হয়েছে। তো 2009 সালের পরের থেকে এদের এই হামলা মামলা সব কিছু আমি দেখেছি, কারণ তারা আমার জন্য কাজ করেছিল, যার কারণে আমি তাদেরকে দূরে ঠেলে দিতে পারি নাই। আমি মানবিকতার কারণেই তাদেরকে সঙ্গ দিয়েছি, তাদের সাথে ছিলাম। পরবর্তীতে বিএনপির সভাপতি হয়েছি, এবং এরপরের থেকে আমাদের এই বাগেরহাটের শুধু আমার নির্বাচনী আসন না, পুরা বাগেরহাট জেলার যে কেউ আমার কাছে আসছে আমি তাদের সব সময় পাশে থাকার চেষ্টা করেছি, তাদের উপকার করার চেষ্টা করেছি। হামলা মামলার শিকার হয়েছে, তাদের মামলা থেকে হাইকোর্টেতে বেল করানো বা যেখানে এই মোটামুটি সবার পাশে থাকার চেষ্টা করেছি, যার কারণে আজকে শুধু বাগেরহাটের এই সদর আসনে না, বাগেরহাটে আমাদের আগে 4টি আসন ছিল, এখন 3টি আসন। আমাদের 9টি উপজেলা আছে, 3টি পৌরসভা বাগেরহাট জেলায়। প্রত্যেকটা উপজেলায় বা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদের সাথে সবসময় ছিলাম, দুর্দিনেও ছিলাম। আপনারা দেখেছেন 2014 সালে 13-14 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রোড মার্চ করেছি। আমরা প্রায় মাসের পর মাস অবরোধ কর্মসূচি দিয়েছিলাম। সেই অবরোধে আমাদের বাগেরহাটে ওই অবরোধের নেতৃত্বটা আমি দিয়েছিলাম। আপনার মাজারের মোড়ে এখানে প্রায় হাজার হাজার প্রতিদিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই অবরোধ কর্মসূচি পালন করেছি। পরবর্তীতে 2014 নির্বাচনের পরে আবার আমাদের উপরে আবার নতুন করে 2015 সালে আপনারা জানেন যে পরিমাণ অন্যায় অত্যাচার জুলুম আমাদের সাথে হয়েছে, সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে গুলশান অফিসে আপনারা জানেন যে বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছিলেন। ওই সময় আমরা কেউ বাড়িতে ঘুমাইতে পারিনি। এমনকি আমি বাগেরহাটে পাড়া দেওয়ার সাথে সাথে এই আপনার ডিএসবির লোকজনে সবসময় আমি কখন বাগেরহাট ত্যাগ করবো এই ধান্দায় তারা থাকতো, কারণ সবসময় তারা এমনও কথা বলছে, আপনি রাত্রে এখানে থাকলে কিন্তু আপনার জীবনের ঝুঁকি আমরা নিতে পারবো না। বাগেরহাটে আমাদের অবস্থান পর্যন্ত করতে দেওয়া হয়নি। তার মধ্যে থেকে কিন্তু আমরা আন্দোলনের কর্মসূচিগুলো করেছি, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা ফলো করেছি। ওনার নেতৃত্বেই কিন্তু আমরা সবসময় আন্দোলনের মাঠে ছিলাম, এবং
সর্বশেষ আপনারা দেখেছেন যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, এর পিছনে বিশাল ভূমিকা ছিল আমাদের নেতা জনাব তারেক রহমানের। আমরা কিন্তু ওনার নেতৃত্বে সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এবং কাজ করেছি, যার ফল আমরা পেয়েছি। 2015 সালে গণতন্ত্র হত্যা দিবস নামে বিএনপি এক দফা রাজপথে রান করে। এই এক দফাটি 90 দিন চলার পরে অটো হাইড হয়, অর্থাৎ এক দফাকে ঘুম পাড়িয়ে বিএনপি নতুন কর্মসূচি নিয়ে রাজপথে চলছে। 2024 সালের জুলাইতে যখন 9 দফা একেবারে দাঁড়িয়েই যাচ্ছে, স্ট্যান্ড করে যাচ্ছে, 9 দফা থেকে কোনো অবস্থাতে দফা পরিবর্তন করা যাচ্ছে না, তো কি কৌশলে, কোন কৌশল কাজে লাগিয়ে এই 2015 সালের ঘুমন্ত এক দফাকে জাগরিত করে জুলাইয়ের সেই 9 দফাকে ঘুম পাড়িয়ে যিনি এই পরিবেশটি তৈরি করলেন, যিনি বিজয় চূড়ান্ত করার কাজটি করলেন, তার ক্ষেত্রে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি, মাস্টার মাইন্ড চুরি হচ্ছে, যে কেউ দাবি করছে যে এই ছেলেটা মাস্টার মাইন্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখেছি যে ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইয়াং ছেলের হাত ধরে বলেছেন এই ছেলেটা মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড ব্যাপারটা কি এতটা নর্মাল, নাকি আসলে এর গভীরতা অনেক? এর গভীরতা অনেক, কারণ আপনাকে একটা উদাহরণ দেই। আপনারা জানেন যে 2024 সালের জুলাই মাসে এই আন্দোলন করতে গিয়ে অনেক লোক গ্রেপ্তার হয়েছে। কারা গ্রেপ্তার হয়েছে? আমি নিজে গ্রেপ্তার হয়েছিলাম। আমরা ডিবি অফিসে ছিলাম, প্রায় 500-600 লোক ডিবি অফিসে, জেলখানায় হাজার হাজার লোক। এর মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতৃবৃন্দ ছাড়া অন্য কোনো নেতাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। তারা গ্রেপ্তার হয়েছে কেন? কারণ আন্দোলনের মাঠে বিএনপি ছিল সক্রিয়। সাধারণ ছাত্রছাত্রী জনতা নেমে আসেছে ঠিকই, সাধারণ ছাত্রীদেরকে গ্রেপ্তার হইলে তাদেরকে ছাত্র আইডেন্টি কার্ড দেখে দেখে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকেও গ্রেপ্তার হয়নি। আর ছাত্র দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে তাদের অমানবিক নির্যাতন করা হয়েছে। আমার সাথেই ছিল ছাত্র দলের ছেলেপেলেরা, তারা যাত্রাপুরে, কেউ যাত্রাবাড়িতে নেতৃত্ব দিয়েছে, কেউ রামপুরায় নেতৃত্ব দিয়েছে, কেউ বা উত্তরায় নেতৃত্ব দিয়েছে। এরকম তারা ভিডিও দেখে দেখে তাদেরকে ধরে আনছে। সাধারণ ছাত্ররা রাস্তায় ছিল ঠিকই, তারা জনসংখ্যা বাড়াইছে, কিন্তু মূল আন্দোলনে ছিল কিন্তু আমাদের ছাত্র দলের ছেলেরাই। তার প্রমাণ আমি নিজে দেখেছি। ডিবি অফিসে ধরে এনে এনে তাদেরকে ঝুলায় পিটাইছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এবং একজনের ধরলে তাকে সাথে নিয়ে আপনার সাঁড়াশি অভিযান চালিয়ে তার সাথে অন্য যারা সঙ্গী ছিল তাদেরকেও ধরে আনছে। ধরে এনে এনে তাদের সাথে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের যুবদলের সাবেক আপনার সভাপতি, এখন বর্তমান দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আমার সামনের থেকে আমরা একসাথে গ্রেপ্তার হয়েছি, তাকেও ডিবি অফিসে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আপনার নীরব ভাইকে নির্যাতন করা হয়েছে, আপনার জাহাঙ্গীরকে নির্যাতন করা হয়েছে। যেখানে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ডিবি অফিসে গ্রেপ্তার, সেখানে জামাতের 1জন বা 2জন, আর অন্য কোনো দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি। তাহলে যদি অন্য কেউ মাস্টার মাইন্ড হতে নেই আন্দোলনের, তাহলে বিএনপির নেতারা সংখ্যা বিএনপির এত কেন? 99.9% বিএনপির নেতাকর্মীরাই গ্রেপ্তার হয়েছে ওই সময়, অন্য কোনো দলের লোক তো গ্রেপ্তার হয়নি। তাহলে আন্দোলন যদি বিএনপি না করে, তাহলে বিএনপিদের কেন গ্রেপ্তার করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সবসময় যে মানুষটিকে সবসময় ডিফেন্স দিয়েছে, আমরা দেখেছি 2006 সালে নোবেল প্রাপ্তি হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে শেখ হাসিনার সরকার ব্যাপক প্রেশার ক্রিয়েট করেছে। 9 তলা ইজলাস ছিল, সেখানে উঠতে তার লিফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হতো। বিএনপি সংসদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদার জন্য কথা বলেছেন, মাঠে কথা বলেছেন, আপনারা সবসময় তাকে অন করেছেন। ডিসেম্বর ডেডলাইন ছিল, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস জনাব তারেক রহমানের সাথে বসলেন লন্ডনে। ফেব্রুয়ারি নিয়ে একটি কথা চলছে, কি মনে করছেন, কি প্রত্যাশা ফেব্রুয়ারির ব্যাপারে? আবার কি কোনো নড়চড় হবে কিনা, কোনো ষড়যন্ত্রের গন্ধ পান কিনা? আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়েছেন। আমাদের আমরা আমাদের প্রিয় মাতা
আরাফাত রহমান কোকোকে আমরা হারিয়েছি 15 সালে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, উনি আজকে অসুস্থ। এর কারণ আপনারা স্লো পয়জনিং এর কথা আমাদের কাছে আছে, এটি তার উপরে সেভাবে উনি যখন জেলখানায় গেছেন এক সম্পূর্ণরূপে একজন সুস্থ মানুষ গেছেন, উনি 5 বছর, ওনার উপরে 6 বছর, প্রায় 7 বছরের মতো নির্যাতন করা হয়েছে। উনি অসুস্থ হয়ে গেছেন, এখন উনি ঠিকমতো হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না। তো এগুলার সব কিছুর জন্য দায়ী কিন্তু এই আওয়ামী লীগ, তারা এটা আমাদের সাথে করেছে। যাই হোক, আপনি যেটা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে আমরা সব সময় শ্রদ্ধা করি। উনি দেশের একজন, আমি মনে করি যে সারা বাংলাদেশের না, উনি বিশ্বের একজন খ্যাতিমান ব্যক্তি, উনি বিশ্বনন্দিত একজন নেতা। তো ওনাকে সব থেকে প্রথমেই কিন্তু ওনাকে সম্মান দেখিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নোবেল পাওয়ার সাথে সাথে ওনাকে সম্মানিত করেছেন। আমরা কখনোই, এবং জাতীয়তাবাদী দল এমন একটি দল কখনোই কাউকে অসম্মান করে নাই। যেটা সাদা সেটাকে সাদা বলার চেষ্টা করি আমরা, যেটা কালো সেটাকে আমরা কালো বলার চেষ্টা করি। তো আমাদের দলের মধ্যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অনেস্ট ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তাই, আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা কখনোই আমাদের দল কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী বলে আপনারা জানার সারা বাংলাদেশে উনি আপোষহীন নেত্রীভাবে খেতাব পেয়েছেন। এটার কারণ উনি আপোষহীন ছিলেন বিদায়ী খেতাবটা পেয়েছেন। কখনোই কোনো দুর্নীতি অন্যায়ের সাথে উনি কোনো অবস্থাতেই সহমত পোষণ করেননি বা আপোষকামী ছিলেন না। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা চাই, দেশের জনগণের কল্যাণের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কাজ করতে চান। ওনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে 31 দফা উনি ঘোষণা দিয়েছেন, এটি আমরা বাস্তবায়ন করতে চাই। এবং আমাদের সবসময় আন্দোলনের মাঠে কিন্তু একটাই স্লোগান ছিল, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। যে গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র। আমরা চাই যে জনগণ তার ভোট দিবে, যার ভোট যে দিবে, যাকে খুশি তাকে দিবে। তো আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেটি ফেব্রুয়ারিতে, যেটি এটাই যেন লাস্ট টাইম হয়, আর কোনো টাইম হয়। আমরা টাইম বাড়াতে চাই না, তবে বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আমার মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনিও চান যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হোক। আমাদের নেতা জনাব তারেক রহমানও চান, এবং বাংলাদেশের জনগণই এটি চান। যারা বাংলাদেশের জনগণ অবশ্যই এই নির্বাচন চায়, যারা চায় না এই নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে না, তারা চায় অস্থিতিশীল একটা বাংলাদেশ। জি, 1981 সালের পর থেকে যে মানুষটি 19 দফা বাস্তবায়ন করার জন্য রাজপথে নেমে এসেছেন, তিনি 45 বছর এখন পর্যন্ত রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজপথ থেকে ম্যাডাম খালেদা জিয়া দেশনেত্রী, আপোষের নেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা 4টি উপাধিতে ভূষিত হয়েছেন। সন্তানকে অ্যাসল্ট করে, সন্তানকে মানে শারীরিকভাবে শাস্তি দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে অনেক কিছুই বাধ্য করতে চাওয়া হয়েছে, কিন্তু তিনি বাধ্য না হওয়ার কারণে ডেমোক্রেসি সেভ হয়েছে। অনিল সরকারের যে চাওয়াটি ছিল, সে চাওয়াটি পূরণ হয়নি। ডেমোক্রেসির জন্য যারা লড়াই করেছেন, যারা ডেমোক্রেসির জন্য সবসময় নিবেদিত ছিলেন, তাদেরকে কিন্তু বিশ্ব ব্যাপকভাবে সম্মানিত করেছে। আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলাকে কিন্তু ডেমোক্রেসির জন্যই তাকে কিন্তু নোবেল লরেট করা আছে। অং সান সু চি বিগত 30 বছর আগে তিনি নোবেল লরেট হয়েছেন। বিগত 4 বছর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ, তিনি নোবেল লরেট হয়েছেন। তো ডেমোক্রেসির জন্য কাজ করলে নোবেল লরেট হওয়া যায়, এটা বিশ্বের বিরল ইতিহাস রয়েছে। তো ম্যাডাম খালেদা জিয়ার বচন, বাচন, আচার আচরণ, নেতৃত্ব বিশ্ববাসীর মুখস্থ। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন বিশ্ববাসী ম্যাডাম খালেদা জিয়ার এই যে ত্যাগটি, এই ত্যাগটিকে গুরুত্ব বিচার করে আসলে কোনো পুরস্কারের ঘোষণা আসবে কিনা? অবশ্যই আশা করি, এটা আমরা তো অবশ্যই আশা করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি নেলসন ম্যান্ডেলার কথা বলছেন, আনসুচির কথা বলছেন, তাদের থেকে কোনো অংশে আমাদের নেত্রী কম না। আশা করব আগামীতে এই ধরনের একটা কৃতিত্ব যদি আমরা পাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পান, অবশ্যই আমরা এটা
আশা করি এবং খুশি হব সেটা নিয়ে। 2000 সালের পরে জনাব তারেক রহমান যেভাবে রাজপথে নামলেন এবং তৃণমূলের সাথে তিনি সে সময় সম্মেলন করেন, আপনি তখন রাজপথে ছিলেন, জনাব তারেক রহমানের আচার আচরণ, নেতৃত্ব গুণাবলী এতটাই মানে তৃণমূলে ছড়িয়ে পড়ল যে বিপরীত শিবিরে শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয়ের উত্তরাধিকারিত্ব ঠিক করার জন্য তখন 111-এর মাধ্যম দিয়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে তিনি রাজনীতি করতে পারবেন না এমন মুসলিকা পর্যন্ত আদায় করা হয়েছে, যেটি বিরল রেকর্ড, ইতিপূর্বে কারো ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে নাই। সেই তারেক রহমানের রাজনীতির পথ চলাটিকে যেভাবে কাটা বিছিয়ে দেওয়া হলো, বিপরীতে শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয়কে রংপুর জেলা কমিটিতে, রংপুর পীরগঞ্জ থানা কমিটিতে সদস্য করে তার রাজনীতিটিকে একেবারে উন্মুক্ত করে দিয়ে, লাল গালিচা বিছিয়ে দিয়ে বা ফুল বিছিয়ে দিয়ে তাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাইলেন। এই যে শেখ হাসিনা তার বিপরীত প্রধানমন্ত্রীর সন্তানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য যে ভূমিকাটি রেখেছেন, তার এখন অবস্থান কি, আর তিনি কতটাই বা সফল হয়েছেন? একেবারেই সংক্ষেপে বলি, আসলে মানুষের ভালোবাসা জোর করে আদায় করাও যায় না, জোর করে পাওয়া যায় না। এই যে রাজনীতি বলেন, জনপ্রিয়তা বলেন, এটা হলো মানুষের মানে একটা হলো আল্লাহর দান, আর একটা হলো মানুষের ভালোবাসা, যেটা মানুষেরকে ভালোবাসা দিয়েই পাওয়া যায়। তো সেটা আমি মনে করি শুধু সারা বাংলাদেশে না, সারা বিশ্ববাসী এখন দেখেছে যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের জনগণ কোন দৃষ্টিতে দেখেছে বা ওনাকে কি পরিমাণ ভালোবাসেন। তা না, ওনাকে ভালোবাসেন বিদায় হ্যাঁ ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ। হয়তো বলতে পারেন বাংলাদেশ কেন, জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ মানে বাংলাদেশই ঐক্যবদ্ধ, কারণ বাংলাদেশে এখন সর্ববৃহৎ জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল। তো আমার বোধহয় আর বলার কিছু নাই। অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন বিদায় আজকে তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে। 17 বছর যার একটি পোস্ট করা যেত না, যার কোনো বক্তব্য প্রচার করা যেত না, গণমাধ্যমে নিষিদ্ধ ছিল, এমনকি একটা কমেন্ট করলে, লাইক করলে পর্যন্ত তার জন্য সাজা ঘোষণা ছিল, সেই তারেক রহমান 17 বছর পর বিবিসি বাংলায় তিনি সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন, অনেক আবেগের কথা সেখানে উঠে এসেছে। একজন তারেক রহমান 17 বছর পরে দেশীয় গণমাধ্যমে বা একটা আন্তর্জাতিক বাংলা গণমাধ্যমে তিনি মুখোমুখি হলেন। এক্ষেত্রে দেশবাসী তার বক্তব্য থেকে যেভাবে দেখলো, তার প্রাজ্ঞতা যেভাবে ছড়িয়ে পড়লো, আগামীর প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমানের যোগ্যতা, তার বিচক্ষণতা, তার নেতৃত্ব গুণাবলী এই দেশবাসী আসলে কীভাবে অন করবে, পুরো জাতি আসলে তার নেতৃত্বে কতটা আসলে সামনে এগোতে পারে। আমি কিন্তু সে কথাটা আগেই বলেছি যে পুরো বাংলাদেশকে উনি ঐক্যবদ্ধ করেছেন। ওনার ওই ইন্টারভিউতে, বিবিসি যে ইন্টারভিউ দিয়েছেন, উনি কিন্তু কখনোই একবারও শেখ হাসিনার কথা বলে নাই, আওয়ামী লীগের কথা বলেন নাই। উনি বলছেন যারা অন্যায় করেছে তাদের বিচার আইনের মাধ্যমে জনগণ তাদের বিচার করবে। তো আমার কথাও একটাই যে যারা যা করেছে তার বিচার ইনশাল্লাহ অবশ্যই জনগণ করবেন। তো আমাদের নেতা জনাব তারেক রহমান যে কাজটি করেছেন, উনি অবশ্যই সারা বাংলাদেশবাসী দেখেছেন, ইন্টারভিউ বাংলাদেশবাসী দেখেছেন, এবং শুধু বাংলাদেশ না, আমি তো বললাম সারা বিশ্বে যারা এই ইন্টারভিউ দেখেছে, বিশ্বের প্রতিটি দেশেই বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, সবাই একটি কথাই বলেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত ভালো কথা বলেছেন, এবং বাংলাদেশি বলতে যা বোঝায় সেটা তিনি বাংলাদেশ এবং দেশপ্রেম যাকে বলে সেটা বোধহয় আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের শিক্ষণীয় আছে, বাংলাদেশের জনগণের শিক্ষণীয়। আপনি দুবার সংসদ নির্বাচন করেছেন, সংসদে আসন পরিবর্তন ঘটেছে, আগে 2-এ নির্বাচন করেছেন, এখন 1-এ হয়ে গেছে। 1 নম্বর সংসদীয় আসন বাগেরহাট 1, চিতলমারি, মোল্লারহাট এবং সদর নিয়ে আপনার প্রতি দলের যে সাবকর্নার রয়েছে, আপনার যে ডেডিকেশন আছে, আপনার যে ত্যাগ তিতিকা আছে, বিভিন্ন মামলায় আপনি দীর্ঘ বছর নানাভাবে আদালতের মুখোমুখি হয়েছেন, কাস্টডি ভোগ করেছেন, এই ত্যাগগুলি বিচার বিশ্লেষণপূর্বক আগামী 14 সংসদ নির্বাচনে বাগেরহাট 1-এ আপনার মনোনয়নের ব্যাপারে দলের কাছে কি প্রত্যাশা রয়েছে, এবং দল যদি আপনাকে মনোনয়ন দেয় অবশ্যই উৎসবমুখর ভোটে একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে আপনার বিজয় আসলে এই কনস্টিটিউয়েন্সিকে কিভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা আপনার রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে কাজ করে এসেছি, সেই দলে দুর্দিনে ছিলাম, ইনশাল্লাহ সুদিনেও থাকতে চাই, থাকবো। আর নমিনেশনের ব্যাপারটা এটা অবশ্যই দলের আমাদের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তবে আমাদের দল এখন পরিচালনা করছেন বা নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অবশ্যই আমি যে পরিমাণ কাজ করেছি একজন কর্মী হিসাবে, আমি আশা করি নমিনেশন আমি প্রত্যাশী আছি, এবং দল যদি মনে করে নমিনেশন আমাকে দিবেন, অবশ্যই আমি এই আসনে
আমি কাজ করে যাচ্ছি নির্বাচনের জন্যই। আশা করি আমি অবশ্যই জয়ী হব এখানে, আল্লাহ যদি রহমত থাকে। আর এই আসনে আমাদের আসলে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে, যেগুলা যেমন গত 16 বছর আওয়ামী লীগ তারা দুঃশাসন চালিয়েছে, এখানে কোনো উন্নয়নে কোনো কাজ করে নাই। 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। ওই সময় বিএনপির আমলে আমাদের যে সকল উন্নয়ন হয়েছে সেগুলা তারা অনেক রাস্তাঘাট তারা মেরামত করেনি। তো অনেক এখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা অনেক কাজ করার ক্ষেত্র আছে, যেগুলো আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের শিক্ষাঙ্গনে, যে হল শিক্ষা মানকে তারা আসলে একেবারে ধ্বংস করে দিয়েছে। তার ফল আপনারা কিছুদিন আগে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয়েছে অনেক। আমি গতকালকে একটি কলেজে গিয়েছিলাম, মোল্লাহাট কলেজে। সেই কলেজের প্রফেসর দুঃখ করে আমাকে বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কারণে এবার তাদের কলেজে মাত্র 15% পাশ করেছে। এই মোল্লাহাট হলো শেখ হেলালের শাসন স্থান। শেখ হেলাল সেখানে এমপি ছিলেন। ওই এলাকায় যেসব কলেজগুলো আছে ওই কলেজের ছেলেমেয়েরা লেখাপড়া করতো না, তারা বই দেখে লিখতো পরীক্ষা হলে। 5ই আগস্টের পরে তার এই সুযোগ নাই। এখন কেউ নকল করতে পারে না, যার কারণে তারা গড়ে সব ফেল। তো এইভাবে শিক্ষাঙ্গনকে এইভাবে তারা, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, শুধু নকল তো না, আপনি দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়ে, ইন্টারে প্রশ্ন ফাঁস, এসএসসি বিসিএস প্রশ্ন ফাঁস তো একটা মিরাক্কেল ঘটনা। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস, বিসিএস এর দায়িত্বে যারা ছিলেন তাদের ড্রাইভারদের ঢাকা শহরে 12-14টা বাড়ি, এগুলা তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই প্রচার হয়ে গেছে, ধরা পড়েছে বিসিএস পরীক্ষার ফাঁস। তো এইভাবে আমাদের শিক্ষাঙ্গনকে ধ্বংস করা হচ্ছে। আমাদের টার্গেট থাকবে আমার এলাকার প্রতিটি স্কুল, কলেজ। আমি 5ই আগস্টের পরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমি গিয়েছি, দেখেছি। ম্যাক্সিমাম কলেজে তাদের অভিযোগ ছাত্রছাত্রীরা ক্লাসে আসে না, আবার ছাত্রছাত্রীদের অভিযোগ আছে শিক্ষকরা ঠিকমতো ক্লাস করান না, ক্লাসে এসে ঘুমান, মোবাইল টিপেন, এরকম অভিযোগ আছে। তো আমার প্রথম টার্গেট থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষাটা ঠিকমতো, শিক্ষকরা শিক্ষা ঠিকমতো দিবেন, ছাত্রছাত্রীরা যেন ঠিকমতো ক্লাসে যান। এইগুলা ব্যাপারে আমার অনেক কাজ করার আছে। শুধু আমি মনে করি এটা সারা বাংলাদেশেই হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে দিকে সবার নজর দেওয়া উচিত। আমি ইতিমধ্যে আমাদের বাগেরহাট শহরের বা আমার বাগেরহাটে আমার নির্বাচনী আসনে যতগুলো স্কুল কলেজ আছে প্রতিটি স্কুল কলেজে আমি গিয়েছি এবং শিক্ষকদের সাথে কথা বলে এসেছি যে আপনারা ছাত্রছাত্রীদেরকে কলেজে মানে ক্লাস করার কালচারটা ফিরায় আনেন। আমরা বাংলাদেশে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আরও 1 বছরের আগে চলে গেছে। আমরা ওই পূর্বের ওই 16 বছরের কথা আমরা ভুলে যেতে চাই। আমরা চাই আগামীতে আমাদের বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে এবং আমি প্রতিটি জায়গায় আমাদের দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিয়েছেন সেই 31 দফার লিফলেট আমরা প্রত্যেকটা স্কুল কলেজে দিচ্ছি। আমরা বলে আসছি যে আমরা আগামীতে এই 31 দফা বাস্তবায়ন করতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। জনাব এম এ সালাম, আপনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আপনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। শিক্ষা নিয়ে একটু দুটি কথা বলতেই হচ্ছে। বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলবী দিল্লির, সকাল উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই সমস্ত নীতি কথাময় শিক্ষা কারিকুলাম থেকে সরিয়ে দিয়ে শিক্ষক এবং ছাত্রের দ্বন্দ্ব ঘটিয়ে শিক্ষাঙ্গনগুলি যেভাবে শিক্ষকদের অপমানের ব্যবস্থা যেভাবে করা হয়েছে, যার কারণে শিক্ষার যে মানটি এইখানে যে ধস নেমেছে, বিএনপি এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করবে কিনা? শিক্ষাক্রমে, পাঠ্যক্রমে সেই নীতি কথাময় শিক্ষা, শিক্ষক এবং ছাত্রের সেই পিতাময় সম্পর্ক, সেই মর্যাদাময় সম্পর্ক আবার ফিরে আসতে বিএনপি কাজ করবে? ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন ক্ষমতায় ছিলেন 2001 থেকে 6 সাল পর্যন্ত ছিলেন, 91 থেকে 96 পর্যন্ত ছিলেন, উনি কিন্তু সবসময় শিক্ষার উপরে গুরুত্ব বেশি দিয়েছেন। মহিলাদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন 10ম শ্রেণী পর্যন্ত, মহিলাদের জন্য শিক্ষা উপবৃত্তি করে দিয়েছিলেন। আমাদের 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের যখন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব ছিলেন, উনি সারা বাংলাদেশকে নকল মুক্ত করেছিলেন, কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকল তখন হয় নাই। তো আমরা জাতীয়তাবাদী দল সবসময়ই আপনার শিক্ষার ফার্স্ট প্রায়োরিটি ছিল শিক্ষা, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। সাথে সাথে আপনার আপনি কিন্তু একটা আমার এলাকার কথা বলছিলেন, আমরা চাই আমাদের শুধু এই এলাকায় না সারা বাংলাদেশে শিক্ষা এবং ক্রীড়ার উপর আমাদের গুরুত্ব সবথেকে বেশি দিতে হবে। কারণ আমাদের দেশকে ক্রীড়া টোটালি কোনো ধরনের কোনো খেলাধুলার কোনো পরিবেশ গত 16 বছরে ছিল না। আমাদের ফুটবলকে ধ্বংস করেছিল। আপনি দেখেছেন যে সালাউদ্দিন দীর্ঘদিন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন, আর বিশেষ করে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো নির্বাচন হয় নাই। শেখ হাসিনা যাকে মন চায় তাকে বসায় রাখছে পকেট কমিটি। এই পকেট কমিটির কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই সব জায়গায় গণতন্ত্র, গণতান্ত্রিকভাবে সব কিছু চলবে এবং
শিক্ষার সাথে সাথে আমরা ক্রীড়ার উপরে গুরুত্ব দিতে চাই, সাথে সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমার এলাকায় যে সকল রাস্তাঘাট খারাপ আছে সেই রাস্তাঘাট আমরা আবার পুনরায় নির্মাণ হোক, নতুন হোক, এগুলো আমরা যোগাযোগ ব্যবস্থা একটা দেশের অর্থনীতির উপরে বিশাল গুরুত্ব রাখে। সেটা আমার এলাকায়, আমাদের এলাকায় দেখেছেন আপনার, আমাদের এলাকার কৃষকরা তারা চিংড়ি মাছ চাষের উপরে তারা বিশাল একটা অর্থনৈতিক, এই শিল্প ধ্বংসের জন্য পুশিং একটি ষড়যন্ত্র রয়েছে। জি, আমরা সেটি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা আমাদের কৃষকদেরকে আরো আধুনিক শিক্ষা দিতে চাই, কৃষি মানে কিভাবে আমাদের চিংড়ি চাষের আধুনিক প্রক্রিয়া ব্যবহার করে আগামীতে আরো বেশি যেন আমরা উৎপাদন করতে পারি, বা আমাদের এই এলাকায় ফ্রোজেন শিল্প যাতে চিংড়ি মানে সীমায়িত করার ব্যবস্থা এখানে দেখা যায় বাগেরহাটে নাই, খুলনায় যেতে হয় আমাদের এগুলা করার জন্য। তো বাগেরহাটে আমরা এই ধরনের ফ্যাক্টরি আসলে আগামীতে আমরা করতে চাই, যেগুলো স্থানীয়ভাবে আমরা যেন প্যাকেটজাত করে বিদেশে আমরা পাঠাতে পারি। সাথে সাথে আমরা ভবিষ্যতে আমাদের এই বাগেরহাটে কোনো শুধুমাত্র মংলা পোর্টে আমাদের ইপিজেড আছে, আগামীতে আমাদের আশা আছে যে এই বাগেরহাট শহরের আশেপাশে আর একটা শিল্প অঞ্চল আমরা গড়ে তোলার। আপনি ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, একটি ক্রীড়া বিষয়ক প্রশ্ন করতে হচ্ছে। লুডু খেলা জাতীয় ক্রীড়া পরিষদ অন্তর্ভুক্ত আছে, অথচ বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা লাঠি খেলা, যেটা ৩৫ রকমের শিল্প রয়েছে, মর্যাদার খেলা, গ্রাম বাংলার মানুষের অতি প্রিয় খেলা, সেটি কিন্তু এই আওয়ামী লীগ সরকার আমলে আমরা দেখিনি ক্রীড়া পরিষদে অংশ নিতে। আপনার বাগেরহাটবাসী লাঠি খেলা পছন্দ করে কিনা, ক্রীড়ামোদী হিসাবে লাঠি খেলাকে পৃষ্ঠপোষকতার ব্যাপারে আপনি আসলে কি কনসার্ন রাখবেন? অবশ্যই বাগেরহাটের এই লাঠি খেলা এখনও প্রচলন আছে। আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে লাঠি খেলা কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয়। তো আগামীতে চেষ্টা থাকবে আমাদের অবশ্যই এই লাঠি খেলাকে আবার সামনে নিয়ে আসা। একটি আলোচনা আমরা করে শেষ করতে যাচ্ছি, যে মানুষটি মুক্তিযুদ্ধের টানটান উত্তেজনাময় পরিস্থিতিতে যখন কিংকর্তব্য মোড় একটি পূর্ব বাংলার মানুষ শাসিত হচ্ছে এবং নির্বিচারে যাদেরকে হত্যা করা হচ্ছে, জনাব শেখ মুজিবুর রহমানের নতজানু নীতির কারণে যখন কোনো নেতৃত্ব আসলো না, কোনো ঘোষণা আসলো না, তখন ওই রিভোল্ট বলে যে মানুষটি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করলেন, এমনকি অস্ত্রাগার থেকে অস্ত্র দখল করে কর্নেল জাংজয়কে হত্যা করে পরের দিন রেজিস্ট্রেশনে বক্তব্য দিয়ে সেক্টর গঠন করে জেড ফোর্স গঠন করে তিনি নেতৃত্ব দিলেন। তার নেতৃত্বের কারণে ৭৫-এর ৭ই নভেম্বর আবার তাকে দেশের মানুষ যখন এদেশের শাসনভার দিলেন, তিনি খাল খনন করলেন, মাটি মানুষের সাথে মিশলেন, রেমিটেন্স যুদ্ধের প্রবর্তনা করলেন, শিল্প খাত কঙ্গন করে তলাবিহীন ঝুড়িকে ঘুরে দাঁড়ানোর জন্য যে পৃষ্ঠপোষকতা যে মানুষটি করেছেন, তার ইতিহাস, তার আলোচনা বিগত ১৬ বছর সেভাবে হয়নি। আপনার আবেগের জায়গা থেকে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আপনি পাশে থেকে দেখেছেন, কাছে থেকে দেখেছেন, তার কাজের সাথে আপনি নিজে সম্পৃক্ত থেকেছেন, আপনার বর্ণনায় জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার দেখায় একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি মনে করি বাংলাদেশের জন্য একটা, বাংলাদেশের জনগণের জন্য একটা আশীর্বাদ। জি, হয় উনি আমাদের মাঝে এসেছিলেন। যেমনটি উনি ১৯৭১ সালে আপনি বলছেন যে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ এসেছে, দুর্দিন এসেছে, তখনই কিন্তু এই বাংলাদেশের আবার হাল ধরেছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। ৭১ সালে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেছিলেন, যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন। ৭৫ সালে আপনি সব জানেন যে ৭৪ সালে শেখ মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ ডেকে এনেছিলেন, সেই তলাবিহীন ঝুড়ি কথা বলতেন। এই ঝুড়িকে কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশের কৃষি বিপ্লব ঘটিয়েছেন, উনি বাংলাদেশে শিক্ষা বিপ্লব ঘটিয়েছেন, উনি বাংলাদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করেছেন, উনি বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার আমাদের যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আমরা অর্জন করে থাকি, রেমিটেন্স খাত, এই বাংলাদেশ থেকে বিদেশে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কাজ করে, এই বিদেশে লোক পাঠানোর অফিসিয়াল যে সিস্টেমটা, এটাও কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তো এই সব কিছু মিলায় আমার এবং ওনার মতো একজন সৎ রাষ্ট্রপতি আমার মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে বলে আমি মনে হয় না। তো আমরা আজকে বাংলাদেশ যেখানে আসছে, এই সব কিছুর কৃতিত্ব আমি অবশ্যই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই আজকে জাতীয়তাবাদী দল যে বাংলাদেশের সবথেকে বৃহৎ দল এবং বাংলাদেশের ধারক এখন এই জাতীয়তাবাদী দল, এই জাতীয়তাবাদী দলের যারা আমরা এখন রাজনীতি করি সবাই আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কারণে বাংলাদেশ আজকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ, আপনার নেতৃত্বে যে সমস্ত তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, যারা দীর্ঘ সময় আপনার পাশে ছিলেন, আপনার ডাকে যারা রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ডাকে সাড়া আসলে সেই 2009 সাল থেকে আমি বাগেরহাটের এই একেবারে রুট লেভেলের জনগণের সাথে, আমি শুধু আমাদের নেতাকর্মী না, সাধারণ জনগণের সাথে মিশে আছি। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যেটি চান, আসলে দেশের জনগণের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছু ভুলে গিয়ে আমরা একটা জিনিসই জানি যে আমরা বাংলাদেশি, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের সুখে দুঃখে সাথী হতে চাই, জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। এবং উনি যে 31 দফা ঘোষণা দিয়েছেন, সেই 31 দফা ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই আমরা বাস্তবায়ন করব বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, রাজপথে দীর্ঘ সময় নেতৃত্ব, এসেছেন খণ্ডকাল সময়ে, এসে আবার দায়িত্ব পালন করেছেন কঠিনতম সময়ে, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, ওই সময় হাই হাই কেউ কারো নয়, এমন পরিস্থিতিতে বিএনপির সুসময়ের চাইতে অসময়ে যে মানুষটি ঢাল ধরেছেন, তার ঢাল ধরাকে গুরুত্ব দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাট 1 থেকে তাকে মনোনীত করা হবে এবং তার যোগ্যতার উপর ভিত্তি করে স্থানীয় দায়িত্ব, যেহেতু তিনি দীর্ঘ বছর বিএনপির দায়িত্ব পালন করেছেন, কাউন্সিলের ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে সভাপতি পদের জন্য তৃণমূলের নেতাকর্মীরা তাকে চাচ্ছেন, কিন্তু ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তাই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই আজকের আলোচক যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলোর প্রতি গুরুত্ব রেখে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই তাকে মনোনীত করা হবে এবং তার মাধ্যমে তার জ্ঞান, তার মেধাকে গুরুত্ব দিয়ে অবশ্যই তাকে আরও সম্মানের জায়গায়, ক্যাবিনেটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সমাসীন করা হবে বলেও তৃণমূল এবং সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচকে, আজকের আলোচকে পুনঃ নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশাকে বিদায় টানছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা।